মাধ্যমিকের 2024-25 এবিটিএ টেস্ট পেপারের প্রথম পেজের প্রশ্নগুলো আজকে আমরা দেখছি। তাহলে ফিজিক্যাল সায়েন্সের প্রথম পেজ 32 নম্বর পেজ। এমসিকিউগুলোর উত্তর তোমাদের বইয়ের পিছনেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে একটু দেখে নেবে। আমরা শুরু করছি 2-এর দাগের প্রশ্ন থেকে। তার আগে এই এমসিকিউর মধ্যে যে 2-1টা অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো আমি করে দিচ্ছি। যেমন 1-এর 3-এরটা, কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। তাহলে 1-এর দাগে 3-এরটা, তাহলে বলেছে হাইড্রোজেনের সাথে জলের বিক্রিয়া, আমাদের অক্সিজেনের বিক্রিয়া স্টিম। তাহলে সমীকরণটা আগে লিখে নিই, H2 প্লাস O2 সমান H2O। বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে, তাহলে এখানে 2, এখানে 2। এবার আমরা জানি পাশে যে সংখ্যাটা থাকে সেইটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে 2 মোল হাইড্রোজেন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 2 মোল জল উৎপন্ন করছে। এখন আমাকে কি বলেছে প্রশ্নটা দেখবে যে 2 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 4 মোল স্টিম উৎপন্ন করতে হবে। তাহলে 4 মোল স্টিম মানে 4 মোল জল উৎপন্ন করতে হবে। তাহলে 4 মোল জল উৎপন্ন করার জন্য সবাইকে যদি 2 দিয়ে গুণ করি তাহলেই দেখো 4 মোল হয়ে যাচ্ছে। তাহলে 2 2 4 মোল হাইড্রোজেন 2 মোল অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 4 মোল জল তৈরি করবে। তাহলে আমাদের প্রশ্ন অনুসারে 4 মোল হাইড্রোজেন লাগবে। তাহলে এটার ক্ষেত্রে উত্তর হচ্ছে তোমার 4 মোল। কত মোল হাইড্রোজেন লাগবে? 4 মোল হাইড্রোজেন লাগবে। এবার তার পরের প্রশ্নটা 1-এর দাগে 4-এরটা, যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দিয়েছে, ওর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক জিজ্ঞাসা করেছে। তাহলে এই অঙ্কটা একটু দেখে নাও। তাহলে 1-এর 4-এরটা আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বাই 2। তাহলে বিটার মানটা আমাকে বলে দিয়েছে বইয়ে, দেখো 2 ইন্টু 10⁻⁻5, তার নিচে 2 দিয়ে ভাগ, তাহলে দাঁড়াচ্ছে 10⁻⁻5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যেটা তোমাদের অপশন ডি এতে রয়েছে। বইগুলো তোমাদের কাছে রাখবে, এই বইটাতে একটু দেখতে অসুবিধা হতে পারে, সেহেতু বইগুলো তোমরা সবাই কাছে রাখবে। তাহলে অপশন ডি এরটা হবে উত্তর। হয়েছে। এবার বাকি এমসিকিউগুলোর উত্তর বলে দিয়েছি, তোমাদের বইয়ের পিছনে রয়েছে, ওখান দিয়ে দেখে নেবে একটু। এবার এখানে 1-এর 9-এরটা, এই মৌলের পরমাণুর প্রথমে একটি আলফা কণা ও 2টি বিটা কণা সৃষ্টি হলে পরমাণুর ভর সংখ্যা কত হবে। এবারে বিটা কণা নির্গত হলে ভর সংখ্যার কোনোরূপ পরিবর্তন হয় না। তাহলে আলফা কণার জন্যই কেবলমাত্র ভর সংখ্যার পরিবর্তন হবে। তাহলে বিটা কণা 2টো বেরোক বা 3টে বেরোক, তাতে কোনোরূপ ভর সংখ্যার পরিবর্তন হবে না। তাহলে একটা আলফা কণা বেরোনোর জন্য ভর সংখ্যা জানি আমরা 4 কমবে। তাহলে একটিই বেরিয়েছে, সেহেতু 235 মাইনাস 4 মানে 231, অপশন বি এরটা। এছাড়া এখানে আর সেরকম কোনো অঙ্ক নেই। এবার আমরা 2-এর দাগের প্রশ্নগুলো আলোচনা করব, একটু দেখে নাও। চেষ্টা করবো ভিডিওটাকে দ্রুত করার, তাহলে তোমাদের তার মধ্যেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে। প্রথম, বায়ুমণ্ডলে কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়? তাহলে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ারে। কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন ঘটিয়ে বায়োগ্যাস উৎপাদন করা হয়? তাহলে এটা হচ্ছে মেথানোজেনিক ব্যাকটেরিয়া। অথবাটা, তাপন মূল্যের এসআই পদ্ধতির একক? জুল পার কেজি। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? তাহলে প্রকৃতিটা হচ্ছে সমপরাবৃত্তাকার, যার গ্রাফটা হবে এরকম দেখতে। তারপরেরটা 2-এর 4-এরটা, এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত? 22.4 লিটার মানে 1 মোল গ্যাস। তাহলে 1 মোলের মধ্যে আমরা জানি অ্যাভোগাড্রো সংখ্যক মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অণু থাকবে যে কোনো গ্যাসের ক্ষেত্রে। কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম? তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হচ্ছে নিজস্ব ধর্ম, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাত্রকে বরফের মধ্যে রাখা হলে ধাতুটির ভিতর দিকে কোনটা থাকবে? বরফের মধ্যে যেহেতু রাখা হয়েছে সেহেতু ভিতর দিকে থাকবে পিতল। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি হয় সেটাকে উত্তপ্ত করলে সে দৈর্ঘ্যও বেশি বাড়বে এবং ঠান্ডা করা হলে
তার দৈর্ঘ্যটাও সব থেকে কম ছোট হবে। তাহলে পিতল হবে এখানে, যেহেতু ঠান্ডা করা হচ্ছে, আর গরম করা হলে উল্টো করত। চোখের দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য কী ধরনের চশমা ব্যবহার করা হয়? তাহলে উত্তল লেন্স ব্যবহার করা হয়। ক্ষুদ্র উন্মেষযুক্ত দ্রবণে উপাক্ষীয় রশ্মির আপতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব আর বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক তাহলে আমরা সকলেই জানি R সমান 2F। প্রমাণটা সবাই ভালো করে একটু দেখে রাখবে। বিওটি এককের সংজ্ঞা লেখো। তাহলে এখানে রয়েছে সংজ্ঞাটা, দেখে নেবে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র থেকে এই বিওটি বলে। বিওটির পুরো নামটা মনে রাখবে। 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি সমান কত জুল সেইটাও মনে রাখবে। এগুলো প্রশ্ন আসে। পরের প্রশ্নটা, এসআই এককে আধানের একক কি? তাহলে এসআই পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব। পরেরটা, বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আর্থারের বর্ণ কি? তাহলে আর্থারের বর্ণ হয় সবুজ বা হলুদ। কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? তাহলে নিউক্লিয় সংযোজন। অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? তাহলে অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 32টি। পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। তাহলে কৃত্রিমভাবে তৈরি ইউরেনিয়ামের পরবর্তী মৌলগুলি সবই হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা যায়। তাহলে এটা হলো নেপচুনিয়াম, একটা লিখে দিবে নাম। জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম। তাহলে এমন একটি সমযোজী যৌগ চিনি। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? এটা হচ্ছে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাস। তাহলে ক্যাথোডে কোন গ্যাস উৎপন্ন হচ্ছে? হাইড্রোজেন, যা নিজে জ্বলে। পরের কথায়, তাহলে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ। থার্মিট পদ্ধতি, তাহলে এটা হবে লোহা। অ্যামালগাম, তাহলে অ্যামালগাম হচ্ছে অপশন ডি। দাঁড়াটা পেনে করে লিখে দিই আমি, 1 মিনিট। তাহলে থার্মিট পদ্ধতি হলো লোহা, অ্যামালগাম অপশন ডি। বায়োপোল, তাহলে বায়োপোল হচ্ছে আমাদের নিউক্লিক অ্যাসিড, আর পিভিসি হলো ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, দেখে নেবে। তারপর নাইট্রোলিন কি? এবং এর সাথে আরেকটা রয়েছে একটি আম্লিক গ্যাসের নাম। তাহলে আম্লিক গ্যাস হচ্ছে H2S, হাইড্রোজেন সালফাইড। আর নাইট্রোলিন কিটা একটু দেখে নাও। তাহলে নাইট্রোলিন কি? তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখলেই চলে যাবে, যেহেতু 1 নম্বরের আছে। আর এটা কীভাবে প্রস্তুত করা হয় সেটাও মনে রাখবে। এটা তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন এসে থাকে। তাহলে পুরোটাই একবার দেখে নেবে। তাহলে একটি আম্লিক গ্যাস, তাহলে আম্লিক গ্যাস লিখে দেবে হাইড্রোজেন সালফাইড H2S। শৌচাগারে প্রায়শই যে গন্ধ বিশিষ্ট গ্যাসটা পাওয়া যায়, তাহলে অ্যামোনিয়া NH3। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন যৌগ উৎপন্ন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড। বিক্রিয়ার সমীকরণটা আমি লিখে দিয়েছি, একটু দেখে নেবে। NH4Cl। পরে এবার 3-এর দাগের প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রথম প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কি? এর জন্য কি কি পরিকল্পনা প্রয়োজন? তাহলে স্থিতিশীল উন্নয়ন কি? এখানে লেখা রয়েছে পুরোটাই। এর জন্য কি প্রয়োজন সেটা এখানেও রয়েছে, বা এর কৌশলগুলি কি এইখান থেকেও তুমি বলতে পারো, পয়েন্টগুলো দেওয়া রয়েছে। মূলত আমাদের যে চিরাচরিত শক্তি রয়েছে সেগুলোকে ব্যবহার না করা বা ব্যবহার কমানো, এবং অচিরাচরিত শক্তিগুলোর ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। পরেরটা, 2-একটা আদর্শ গ্যাসের আচরণ থেকে বাস্তব গ্যাসগুলির বিচ্যুতির কারণ দুটি লেখো।
তাহলে এখান থেকে লিখবে, এগুলো যারা আগের পেজগুলো করেছো বা আগের বছরের টেস্ট পেপার করেছো তাদের এগুলো খুবই কমন প্রশ্ন এবং আশা করছি তারা এগুলো পারবে। তাহলে এখান থেকে লিখতে শুরু হবে এতটা পর্যন্ত। তো আমরা চাইলে পয়েন্টগুলোকে একটু ছোট করে নিতে পারো, কিন্তু হেডিংগুলো ঠিক রাখবে। 3-2 যে অথবার অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা একটু দেখে নাও। তাহলে অঙ্কটা আমি এখানে করে দিয়েছি। চার্লসের সূত্র অনুসারে হচ্ছে তাহলে কত, 600 কেলভিন। আর যদি ডিগ্রিতে বের করতে চাও লাস্টে বের করে দিবে, অতএব দিয়ে ডিগ্রিতে যখন বের করবে 600 মাইনাস 273 করে দেবে। 7 হাতে হলো 1, 8, 8 মানে 2, হাতে হলো 1, 3, 3, 327 কেলভিন। ডিগ্রি হবে নি, 327 কেলভিন, সরি 327 ডিগ্রি সেন্টিগ্রেড। এইটা কেলভিনে বেরিয়েছে 600টা, এটা হচ্ছে 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ভালো করে লিখে দিই, হয়েছে। পরেরটা, পরের প্রশ্ন 3-এর দাগে 3-এরটা। একটি উত্তর লেন্সের সাহায্যে কিভাবে অসৎ সমশীর্ষ ও বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব গঠন হয় চিত্রসহ লেখো। এই চিত্রটি তাহলে তোমাকে উত্তর লেন্সে রাখতে হবে। আর এখানে অবস্থান লিখে দেবে যে বস্তুটির অবস্থান হবে উত্তর লেন্সের ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে, অথবা ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোথাও একটি রাখতে হবে বস্তু। ফোকাস এইটি, এটা হলো আলোক কেন্দ্র, এর মাঝে কোনো একটা জায়গায় বস্তুটিকে রাখতে হবে। ওর সাথে অথবা রয়েছে রৈখিক বিবর্ধন কাকে বলে, এবং একটি রৈখিক বিবর্ধনের অঙ্ক দিয়েছে। তাহলে কাকে বলে এটাকে দেখে নাও। তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলে, তাহলে এতটা এখান থেকে এতটা, আর তারই নিচে যে সূত্রটা দিয়েছে সূত্রটা ভালোভাবে মনে রাখবে, এখান থেকে রৈখিক বিবর্ধনের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে এখানে অঙ্কটা আমি করে দিয়েছি। প্রতিবিম্বের উচ্চতা হবে 25 সেন্টিমিটার, দেখে নেবে একটু। 3-4টা গৃহস্থলীতে ব্যবহার করার জন্য ডিসির পরিবর্তে এসি ব্যবহার করা হয় কেন। তাহলে ডিসির পরিবর্তে এসির সুবিধাগুলো লিখে দিতে হবে। তাহলে ডিসি অপেক্ষা এসির সুবিধা, এই 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট একটু ভালো করে পড়ে নিবে। অথবাই রয়েছে বাল্যচক্রের ঘূর্ণন কিরূপ পরিবর্তিত হবে। মানে তড়িৎ প্রবাহ যদি বাড়ানো হয় বাল্যচক্রের ঘূর্ণন বৃদ্ধি পাবে, তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দেওয়া হয় তাহলে ঘূর্ণনের অভিমুখও উল্টে যায়। এটা একটু দেখে নাও লেখাটা। যদি তড়িৎ প্রবাহ বাড়ায় ঘূর্ণন বেড়ে যাবে, আর যদি তড়িৎ প্রবাহ উল্টে দিই তাহলে ঘূর্ণনের অভিমুখও বিপরীত দিকে হবে। পাঁচেরটা, HCl উদ্বায়ী পদার্থ কিন্তু NaCl অনুদ্বায়ী কেন। তাহলে এখানে লেখাটা লিখে দিয়েছি, একটু দেখে নেবে ভিডিওটা পজ করে। তাহলে সহজ ভাষায় বললে HCl যেহেতু সমযোজী যৌগ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, এবং NaCl যেহেতু তড়িৎজয়ী যৌগ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। ছয়েরটা, C2H4 এবং HF এর লুইস ডট দেখাতে বলেছে। তাহলে দেখে নাও। তাহলে এটা হলো C2H4, তাহলে এই লুইস ডটটাও এরকমভাবে দেখাতে পারো তোমরা। হাইড্রোজেন একটা করে দিয়ে দিবে, হাইড্রোজেনের শেষ কক্ষে একটি করে ইলেকট্রন আছে, তাহলে হাইড্রোজেনের সাথে একটি সিঙ্গেল বন্ড, নিচে আরেকটা হাইড্রোজেন দিয়ে দিবে। এখানে একটু ছোটো করে দেখিয়ে দিচ্ছি আমি, তোমরা দেখে নেবে। আর কার্বনে কার্বনে দ্বিবন্ধন গঠন করবে, তাহলে আগে এইটা তারপরে এই পার্টটা করবে, সেম আগে এইটা করবে তারপরে এইটা। হলো দুটোই সমযোজী যৌগ। তাহলে সমযোজী ও তড়িৎজয়ী যৌগের দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা ধর্মের পার্থক্য। সম্পূর্ণ পার্থক্যটাই দেখিয়ে দিয়েছি, একটু দেখে নাও। তাহলে এখানে দ্রাব্যতা আর তড়িৎ পরিবাহিতা এই দুটো তোমাকে জিজ্ঞাসা করেছে। এছাড়াও বাকি পার্থক্যগুলো দেখে রাখবে, এবং বিশেষ করে এই ব্যতিক্রম যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে মনে রাখবে। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো পদক্ষেপ পড়ে তার নাম ও সংকেত। তাহলে বিক্রিয়ার সমীকরণটা লিখে দিয়েছি, যে কালো পদক্ষেপটা সেটা হচ্ছে সিলভার সালফাইড Ag2S।
শতবিজারণ পদ্ধতি কি? তাহলে শতবিজারণ পদ্ধতিটা এখানে রয়েছে, একটা উদাহরণ সহ দেওয়া রয়েছে, পুরোটা একটু দেখে নেবে। অথবাটা সোডিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতুগুলি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না কেন? তাহলে কারণটা এখানে লেখা রয়েছে, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম রয়েছে, বা অ্যালুমিনিয়ামও থাকতে পারে, ম্যাগনেসিয়ামও থাকতে পারে, উভয়ের ক্ষেত্রেই একই জিনিস ঘটবে, একই কথা লেখা হবে। তাহলে এখানে পয়েন্টটা লেখা রয়েছে, একটু দেখে নেবে। তাহলে কেবলমাত্র অ্যালুমিনিয়ামের জায়গায় তোমরা ম্যাগনেসিয়াম করে নেবে, বুঝছে? যেমন অ্যালুমিনিয়াম রয়েছে যেগুলো, সেগুলো একটু ম্যাগনেসিয়াম করে নেবে। কার্যকারী গ্রুপ গঠিত সমবায়ব দুটি যৌগের নাম লেখো। তাহলে তোমাদের বইয়েই পেয়ে যাবে এগুলো, যে অবস্থান গঠিত এবং কার্যকারী গ্রুপ গঠিত। খুব ভালো করে দেখে রাখবে, সংকেত সহ মনে রাখার চেষ্টা করবে, যেগুলো সংকেতও দিয়ে দেয় তোমাকে কোথাও কোথাও। দুটো যৌগ হলো এইটা, একটা যৌগ, এই একটা যৌগ, নাম এবং কার্যকারী গ্রুপ। এরকমভাবেও দিয়ে দেয় যে কোনো কোনো জায়গায় যে C2H6O, এই একই সংকেত বিশিষ্ট দুটি ভিন্ন কার্যকারী মূলক গঠিত যৌগের নাম ও সংকেত লেখো। মনে থাকবে, এরকমভাবে সংকেত আকারেও দেওয়া যেতে পারে। চারের দাগের প্রশ্নগুলো শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। পরের চারের দাগে একের প্রশ্নটা, পিভি সমান এনআরটি সমীকরণের মাত্রীয় বিশ্লেষণ থেকে আর এর একক নির্ণয় করো। তাহলে পুরোটা লিখলাম মাত্রীয় সংকেত পর্যন্ত। এখানে আসলো কার্য বা শক্তির বাই মোল ইন্টু কেলভিন বা উষ্ণতা। তাহলে এইটাকেই আমরা লিখতে পারি কি, একক এসআই পদ্ধতিতে যদি লিখি, আর এর একক কি দাঁড়াচ্ছে, কার্য বা শক্তির এসআই পদ্ধতির একক জুল পার মোল কেলভিন বা জুল ডট মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা এসআই পদ্ধতি। সিজিএস পদ্ধতিতে হলে জুলটা আর্গ হয়ে যাবে আর কেলভিনটা ডিগ্রি সেন্টিগ্রেড বা ফারেনহাইটে লিখতে পারো। অথবা যে অঙ্কটা রয়েছে, যে উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন এত এটিএম চাপে 10 লিটার হবে, তার মান জিজ্ঞাসা করেছে। তাহলে পিভি সমান এনআরটি সমীকরণ থেকে হবে, দেখে নাও অঙ্কটা। তাহলে এখানে করে দিয়েছি, একটু দেখে নেবে, এগুলো একটু লিখে নেবে ভাষাটা, যে পদার্থের ওজন বা নাইট্রোজেন গ্যাসের ওজন হলো ডাব্লুর মান, ভি এর মান দিয়েছে আমাকে 10 লিটার, পি এর মানটা বলে দিয়েছে, আর এর মানও বলে দিয়েছে, উষ্ণতাটা জিজ্ঞাসা করেছে। আণবিক ভরটা বের করলাম, 14 দুগুণে 28। আদর্শ গ্যাস সমীকরণ থেকে পিভি সমান এনআরটি, এন মানে ডাব্লু/এম লিখতে পারি আমরা। তাহলে সেটা সমাধান করে আমাদের উষ্ণতা বেরোলো 316 কেলভিন। প্রায় পুরোপুরি আসছে না, দশমিকে আসছে, কিন্তু এটা 316 লেখা যাবে। হয়েছে? পরেরটা, ওড়িশাতে আরেকটা প্রশ্ন, মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তাহলে এটা দেখে নাও একটু, চাপের উপর, উষ্ণতার উপর এবং পদার্থের অবস্থার উপর নির্ভর করে। তাহলে তিনটে জিনিসের উপর নির্ভর করে। তারপর চারের দাগের 2-এর প্রশ্নটা, 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করতে কত পরিমাণ NH4NO3 কে উত্তপ্ত করতে হবে? তাহলে এটা করে দিয়েছি, বিক্রিয়ার সমীকরণটা লিখলাম। তাহলে সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি 28 গ্রামের জন্য 64 গ্রাম, আমাদের প্রশ্নে জিজ্ঞাসা করেছে 8.4 গ্রাম নাইট্রোজেন, উত্তর হলো 19.2 গ্রাম। ওই অথবা দেখো আরও একটি অঙ্ক রয়েছে, KClO3 কে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস, ওটা একটু দেখে নাও। তাহলে প্রথমে সমীকরণটা লিখলাম, দিয়ে আয়তন চেয়েছিল, এটা একটু দেখবে প্রশ্নটা ভালোভাবে, যে আয়তন চেয়েছে 3.36 লিটার। হয়েছে? পরেরটা, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? তার সাথে একটা রয়েছে, চায়ের কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন? কারণ বেত হচ্ছে কাঠের তৈরি এবং এটি হলো তো আমাদের তাপের কুপরিবাহী, যাতে কেটলিটিতে হাত দিলে আমাদের তাপ না লাগে, সেই জন্য ওই বেতটি লাগানো থাকে।
এটা 1 নম্বরের শর্ট প্রশ্ন, যেহেতু বেদ হচ্ছে তাপে কুপরিবাহী সেহেতু হাতলে ওটা লাগানো থাকে। তার আগের প্রশ্নটা দেখে নাও একটু, তাহলে আপাতপ্রসারণ গুণাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আপাতপ্রসারণ কাকে বলে এবং এটি কি কি বিষয়ের উপর নির্ভর করে। এক্স রশ্মির দুটি ব্যবহার লেখো এবং দৃশ্যমান আলোক বর্ণালীর আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত। তাহলে এক্স রশ্মির ব্যবহার এটা আমরা সকলেই জানি, তা একবার দেখে নাও। আর দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা 3.8 × 10⁻⁻7 মিটার থেকে 7.8 × 10⁻⁷ মিটার। এবার যদি অ্যামস্ট্রংয়ে বলে তাহলে বলবে 3800 অ্যামস্ট্রং থেকে 7800 অ্যামস্ট্রং। কোনো কোনো বই ওটা 7800 পরিবর্তে 8000ও থেকে থাকে, সেটাও একই ব্যাপার। তাহলে অ্যামস্ট্রংয়ে বললে 3800 থেকে 7800, আর যদি মিটারে বলো 3.8 × 10⁻⁷ থেকে 7.8 × 10⁻⁷। কাঁচের স্ল্যাবে আলো এক প্রান্তে আপতিত হলে অপর প্রান্ত থেকে প্রতিষ্ঠিত হবার সময় গতিপথে কিরূপ পরিবর্তন হয় এবং কেন। তাহলে কাঁচের স্ল্যাবের যে প্রমাণটা ছিল আলোর অধ্যায়ে, সেই প্রমাণটি এখানে করতে হবে। তাহলে এই প্রমাণটি তোমাদের টেক্সট বইও পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও দেখে নেবে একবার। হয়েছে? একটি অহোমীয় পরিবাহীর উদাহরণ দাও। একটি পরিবাহী রোধ এবং অপর একটি পরিবাহী দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তে বিভব প্রভেদ সমান, তাহলে এদের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কত। অহোমীয় পরিবাহীটা হচ্ছে সিলিকন, এছাড়া জার্মেনিয়ামও লিখতে পারো। আর তারপরে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা করে দিয়েছি, এখানে একটু দেখে নাও। তাহলে I1:I2 সমান 2:1। চুম্বকের উপর তড়িতের ক্রিয়া সংক্রান্ত দক্ষিণ মুষ্টি সূত্রটি লেখো। আর বৈদ্যুতিক স্থির কুণ্ডলী কোন ধাতু দ্বারা তৈরি। তাহলে কুণ্ডলী কোন ধাতু দ্বারা তৈরি? নাইক্রোম ধাতু দ্বারা তৈরি, এবং সেটি কার মধ্যে মোড়া থাকে? অভ্রের মধ্যে মোড়া থাকে। এটা মনে রাখবে যে নাইক্রোমের তৈরি এবং অভ্র দ্বারা আবৃত থাকে বা মোড়া থাকে। আর দক্ষিণ মুষ্টি নিয়মটা একটু দেখে নাও। তাহলে এটি হলো দক্ষিণ মুষ্টি নিয়ম। আটেরটা, ভর বিচ্যুতি কাকে বলে এবং নিউক্লিয় রিঅ্যাক্টরে কী ধরনের বিভাজন ঘটে। নিউক্লিয় রিঅ্যাক্টরে বিভাজন বলেই দিয়েছে, নিউক্লিয় বিভাজন ঘটে। আর ভর বিচ্যুতি কাকে বলে একটু দেখে নাও। তাহলে ভর ত্রুটি বা ভর বিচ্যুতি কাকে বলে, এখান থেকে এতটা। 4-8 একটা অথবা রয়েছে, সেটা একটু দেখে নাও। যে একটি নিউক্লিয়াস এক্স থেকে আলফা কণা নির্গত হলে নিম্নোক্ত বিক্রিয়ায় এ এবং জেড এর মান কত। তাহলে এখান থেকে আলফা কণা বেরিয়েছে একটি, তাহলে এ এবং এই জেড এর মান কত। আর আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়নন ক্ষমতা সবচেয়ে বেশি। যেহেতু আলফা কণা একটি বেরিয়েছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 ঘর কমবে এবং ভর সংখ্যা 4 ঘর কমবে। তাহলে এটা এ থেকে 4 কমার ফলে 228 হয়েছে, তাহলে এর মান কত? 4 যোগ করলে 232, এবং 92 থেকে 2 কমার পরে জেড হবে, তাহলে 92 - 2 90। তাহলে এ এবং জেড এর মান 232 আর 90। আর আয়নন ক্ষমতা আলফার সব থেকে বেশি, তারপরে বিটা, তারপরে গামা। তাহলে গামার একেবারে কম। পরের প্রশ্নটা, হাইড্রোজেনকে দুষ্টু মৌল বলা হয় কেন? নিম্নলিখিত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থান অর্থাৎ 1 নম্বর শ্রেণী এবং 17 নম্বর শ্রেণীতে রাখার সাপেক্ষে যে যুক্তিগুলো রয়েছে, সেই যুক্তিগুলো এখানে দুটো অন্তত করে দিয়ে দিবে, তাহলেই হবে। এটা হলো ক্ষার ধাতুর ক্ষেত্রে এই পয়েন্টগুলো রয়েছে, এখান থেকে 2-3টে পয়েন্ট তুমি তোমার মতো করে নেবে। আর তার নিচে রয়েছে হ্যালোজেন মৌল অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে রাখার সাপেক্ষে যুক্তি। এখান থেকেও তুমি 2-3টে পয়েন্ট করে নেবে, দিয়ে এই হাইড্রোজেনের বিতর্কমূলক অবস্থানের জন্য মেন্ডেলিভ একে দুষ্টু মৌল বলেছিল। আর কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লুরানের নিম্নক্রমটা বা ঊর্ধ্বক্রম এই দিক দিয়ে দেখলে সাজিয়ে দিয়েছি, একটু দেখে নেবে। বুঝছে? তাহলে তড়িৎ ঋণাত্মকতার ক্রম হয়ে গেল। পরের প্রশ্নটা অথবাটা, ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলা হয়? জলের সাথে
বিক্রিয়ায় এরা কি উৎপন্ন করে এবং একটি ইউরেনিয়ামের পরবর্তী মৌল হবে। এটা ইউরেনিয়ামের পরবর্তী মৌলের উদাহরণ দাও। তাহলে এখানে পরপর পেয়ে যাচ্ছ। ক্ষারীয় মৃত্তিকা মৌল কাদের বলে? ধাতুর সাথে অক্সাইডে জলের বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন করে, মানে জলের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। আর ইউরেনিয়ামের পরবর্তী একটি মৌল ন্যাপচুনিয়াম লিখে দিতে পারো। 10 কপারের তড়িৎ বিশোধনের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি উল্লেখ করো। তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎদ্বারে গঠিত বিক্রিয়া। তো এখানে পরপর তড়িৎদ্বার, তড়িৎ বিশ্লেষ্য এবং বিক্রিয়া তিনটে পেয়ে গেলে। লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতির ব্যবহৃত বিকারক, বিক্রিয়ার শর্ত এবং সমীকরণ লেখো। তাহলে এটা লাভ-লাং পদ্ধতির শর্ত এবং সমীকরণ। এছাড়াও তোমাদের টেক্সট বই এই প্রশ্নগুলো তো পেয়েই যাবে। অথবা প্রশ্নটা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। তাহলে এখান থেকে লিখবে 1 আয়তন নাইট্রোজেন এবং 3 আয়তন হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে, তাহলে এতটা। চারে 12টা অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়ার শর্ত উল্লেখ করে সমৃত সমীকরণগুলি লেখো। তাহলে অ্যাসিটিলিনের সাথে হাইড্রোজেনের দ্রুত বিক্রিয়া, দুটো ধাপ রয়েছে, এগুলো রূপান্তরও দেয়, সেই রূপান্তরগুলোও প্র্যাকটিস করে রাখবে। তাহলে এখান থেকে এত। যৌগটার আইউপ্যাক নামটা একটু দেখে নাও। প্রোপান 1 অল, ইংলিশেও লিখে দিচ্ছি প্রোপান 1 অল। টেফলনের মনোমারের নাম ও একটি ব্যবহার লেখো এবং একটি তরল হাইড্রোকার্বন। তরল হাইড্রোকার্বন তোমরা ইথাইল অ্যালকোহল করতে পারো, এছাড়াও বেনজিনও করতে পারো, বেনজিন, যার সংকেত হচ্ছে C6H6। আর টেফলনের মনোমার ও একটি ব্যবহার দেখে নাও। সমস্ত পলিমার এবং মনোমারগুলো ব্যবহার সমেত একটু পড়ে রাখবে। যেমন পলিথিনের হচ্ছে ইথিলিন, টেফলনের হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন, যার ব্যবহার ননস্টিক বাসনপত্রে এটাই বেশি জিজ্ঞাসা করে। আর এদিকে একটা রয়েছে সরি, একটা পাতা উল্টে গেছে, হ্যাঁ এখানে PVC, পলিভিনাইল ক্লোরাইড, যার হচ্ছে মনোমারের নাম ভিনাইল ক্লোরাইড।